5 বছর আগে যে মেয়েকে বিয়ের আসরে রেখে বিদেশে পাড়ি জমিয়েছিল উজান, আজ ঠিক 5 বছর পরে হঠাৎ সামনাসামনি সেই মেয়েকে দেখেই থমকে দাঁড়ালো সে। 5 বছর দীর্ঘ একটা সময়। কত ঋতু, কত ভোর, কত অশ্রু ঝরে গেছে এই ব্যবধানের অলিগলি বেয়ে। দোতলার সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নামছিল দৃষ্টি। হঠাৎই তার গতি থেমে গেল। চোখের সামনে এসে দাঁড়ালো এক সুদৃঢ় পুরুষ অবয়ব। বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই চোখে চোখ পড়ল। উজান! অবিশ্বাস আর স্মৃতির দোলাচলে এক মুহূর্তের জন্য স্থির হয়ে রইল দৃষ্টি। কিছু মুহূর্তের জন্য দৃষ্টি বুঝতে পারল না সে ঠিক দেখছে নাকি স্বপ্ন। আর তখনই তার ভাবনায় ছেদ পড়ল উজানের রাশভারী বাজখাই কণ্ঠস্বরে। তুই এখনো কি আমাদের বাড়িতেই থাকছিস? দৃষ্টি একটুও অবাক হলো না উজানের এমন প্রশ্নে, কারণ উজান স্বভাবতই এমন ঠোঁটকাটা, যখন যা ইচ্ছে হয় বলে দেয়। বিন্দুমাত্র পরোয়া করে না সামনে দাঁড়ানো মানুষটির মনোজগতে সেই কথার আঘাত ঠিক কতটা প্রবল হতে পারে। তবে আজ দৃষ্টি যে একেবারেই অবাক হয়নি তা নয়, অবাক হওয়ার বিষয়টা ভিন্ন। এই 5 বছরে উজান একবারও ফিরে আসেনি, এমনকি কারোর সাথে যোগাযোগও রাখেনি। কিন্তু হঠাৎ এইভাবে কোনো আগাম সংবাদ না দিয়েই চলে আসবে এটা সে কল্পনাও করেনি। নিজের বিস্ময়কে সংযত করে কিছু বলার জন্য ঠোঁট আলগা করেছিল দৃষ্টি, কিন্তু তার আগেই উজান নিজেই বলে উঠল, যাগে, তোর কথা শোনার সময় নেই। মা কোথায়? বড় মা নিজের ঘরে। আর কথাটা শেষ করা হলো না দৃষ্টির। তার ঠোঁট থেকে শব্দের রেখা ঝরে পড়ার আগেই নির্লিপ্ত ভঙ্গিতে তাকে উপেক্ষা করে উজান সিঁড়ি বেয়ে উঠে গেল দোতলার দিকে। এই দীর্ঘ 5 বছর উজানের কাছে কোনো হিসাবের মধ্যেই পড়ে না। দৃষ্টি স্থির দাঁড়িয়ে রইল। তবে এই নীরবতা কেবলই বাহিক্য। তার ভেতরে এক অদ্ভুত টানাপোড়েন। উজানকে এতদিন পর হঠাৎ সামনে দেখে তার কি খুশি হওয়া উচিত, নাকি এমন উপেক্ষা আর নির্লজ্জ ব্যবহারে কষ্ট পাওয়া উচিত? হ্যাঁ, কষ্টই পেয়েছে দৃষ্টি। তাকে একটিবারও জিজ্ঞাসাও পর্যন্ত করল না কেমন আছে সে। একটুও কি মনে হয়নি উজানের এই মেয়েটা এতদিন তার অপেক্ষায় ছিল? চোখ দুটো বুজে এলো দুফোঁটা জল অজান্তে গড়িয়ে পড়ল দৃষ্টির গাল বেয়ে। চোখ ভরা জল আর ভারী বুক নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো দৃষ্টি। নিচে নামতেই দৃষ্টির চোখে পড়ল কয়েকটি অপরিচিত মুখ। স্বভাবতই ভুরু কুঁচকে উঠল তার। চোখের কোণে হিসাব কষল। 2 জন তরুণী আর 3 জন যুবক, মোট 5 জন আগন্তুক। সঙ্গে সঙ্গে শাড়ির আঁচলটা টেনে মাথায় একটা ঘোমটা দিল দৃষ্টি। তারপর আঁচলটাকেই হাতে গুজে মুখটাও আড়াল করে নিল সে। শুধু তার চোখ দুটো উন্মুক্ত রইল। নীরবেই চারপাশ পর্যবেক্ষণ করে নিল। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে তারপর অচেনা মানুষগুলোর সামনে গিয়ে থেমে দাঁড়ালো দৃষ্টি। কণ্ঠে দৃঢ়তা মিশিয়ে বলল, আপনারা কারা? এখানে কি চান? দৃষ্টির এমন দীপ্ত কণ্ঠস্বরে অপরিচিত যুবক যুবতীরা মুখ চাওয়াচাই করে নিল। তাদের দৃষ্টি কৌতূহলী আবার খানিকটা দ্বিধান্বিত। শেষমেশ সেই দল থেকে একটি মেয়ে এগিয়ে এসে বলল, আমরা উজানের ফ্রেন্ড। এতক্ষণে নিজের ভাবনার ঘোর থেকে বেরিয়ে এলো দৃষ্টি। মুহূর্তেই নিজেকে সামলে নিল সে। তড়িঘড়ি করেই স্বর নরম করে বলল, আপনারা উজান ভাইয়ের বন্ধু? আগে বলবেন না? এখানে উঠানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, ভেতরে এসে বসুন। বলেই ঘোমটার নিচে মুখটা আড়াল করে বৈঠকখানার দিকে এগিয়ে গেল দৃষ্টি। তার পেছনে পেছনে আগন্তুক ছেলেমেয়ের দলও ধীর পায়ে হাঁটা ধরল। উঠোনের পাশ ঘেঁষে লম্বালম্বি একটা বারান্দা, যার শেষ প্রান্তে অবস্থিত পুরানো কাঠের বৈঠকখানা। বারান্দায় ছায়া লেগে আছে চারপাশে। সেখানে বসানো বেতের মোটা মোড়া হ্যান্ডেল দেওয়া সোফাগুলো। সময় আর ব্যবহার দুটোই যাদের চিহ্ন ফেলে গেছে। এক এক করে এসে বসে পড়ল ছেলে মেয়েগুলো। কেউ কৌতূহলী হয়ে চারপাশ দেখতে লাগলো, কেউ আবার চুপচাপ বসে রইল। সকলেই অপেক্ষা করছে উজানের আগমনের।
তোমার নাম কি? দুজনের মধ্য থেকে একজন তরুণী হঠাৎই প্রশ্ন করে বসল। প্রশ্নটা শুনে দৃষ্টি একটু চমকে উঠল বটে, কিন্তু মুখের আবরণ ঠিক রেখেই আঁচলটা আরো খানিকটা টেনে নিল মাথার দিকে। চোখ নামিয়ে সংযত কণ্ঠে বলল, আমার নাম দৃষ্টি, মাহেরা দৃষ্টি। মেয়েটি হেসে বলল, আমি আফরা, আর ও হচ্ছে তুবা। বলতে বলতেই পাশে বসে থাকা আরেকজন মেয়ের দিকে ইশারা করল সে। দৃষ্টি একবার তাকালো তুবার দিকে। সতর্ক দৃষ্টিতে সে কিছু মাপছে চোখের পরে চোখে। এরপর আফরা পেছনে ফিরে তিনজন ছেলের দিকে তাকিয়ে একে একে পরিচয় করিয়ে দিল। ও হচ্ছে জিদান, আর তার পাশে আসিফ, আর ওটা নয়ন। ছেলেগুলো বিনয়ের হাসি ছড়িয়ে মাথা হেলালো। দৃষ্টি কেবলই একটিবার মাথা নাড়ালো। আফরার কথায় দৃষ্টি আর চোখে একবার ছেলেগুলোকে একে একে দেখে নিল। চোখে নির্লিপ্ততা, তবুও ভেতরে টের পাওয়া যায় সজাগ এক সতর্কতা। কিছু বলার আগেই সে নম্র স্বরে বলে উঠল, আপনারা বসুন, আমি নাস্তার ব্যবস্থা করছি। ঠিক তখনই পাশ থেকে তুবা একটু অস্থির সুরে বলে উঠল, উজান কই রে আফরা, আমাদেরকে রেখে কোথায় গেল? দৃষ্টির চোখটা নামিয়ে হালকা হেসে জবাব দিল, উনি বড়মার সাথে দেখা করতে গেছেন, আপনারা বসুন, এই তো চলে আসবে। বলেই দৃষ্টি ঘুরে যেতে উদ্যত হলো। ঠিক সেই সময় আফরা আবারও বলে উঠল, ওহো, ভালো কথা, তুমি উজানের কি হও? ও এই বাড়ির কাজের লোক, ওকে এত ইম্পর্টেন্স দেওয়ার কিছু নেই। উজান, তার স্বর রুক্ষ নিরাসক্ত, অথচ সেই একটুখানি বাক্য দৃষ্টির হৃদয় জুড়ে বাজল বজ্রের মতো। পায়ের গতি থমকে গেল দৃষ্টির। তার চোখে এক মুহূর্তের জন্য কুয়াশা নেমে এলো। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। চোখ নামিয়ে দ্রুত আঁচলের প্রান্তে চোখের জল লুকাতে চাইল, কিন্তু আফরার চোখ যে দৃশ্য এড়াতে পারল না। আফরা মুহূর্তকাল তাকিয়ে রইল দৃষ্টির দিকে। দৃষ্টি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে দ্রুত পায়ে সেখান থেকে সরে গেল। তার সরে যাওয়া মাত্রই জিদান হঠাৎ বলে উঠল, দোস্ত, ওকে দেখে তো কাজের লোক মনে হয় না, বেশ পরিপাটি দেখতে। তুবার সঙ্গে সঙ্গে বিরক্তির স্বরে চাপা তিরস্কার ছুড়ে দিল, তোকে এত কিছু দেখতে কে বলেছে জিদান? ওজান যখন বলেছে কাজের লোক, তখন কাজের লোকই হবে, তাই না? তুবার কথায় মুখটা বন্ধ করলো জিদান, তবে তার চোখে দ্বিধা। কি জানি, হয়তো কাজের লোকই ভেবেই অন্য কথায় মনোযোগ দিল। সময় গড়িয়ে রাত নেমে এসেছে চুপিসারে। অন্ধকার নামার আগে আরেক কাণ্ড ঘটে গেছে বাড়ির ভেতরে। উজানের মা অরুণা বেগম সে ছেলেকে দেখে মুখ ফিরিয়েছেন, আর এখনো পর্যন্ত উজানের সাথে একটি কথাও বলেনি, আর বলার কথাও না। 5টা বছর কেটে গেছে, অথচ একটাবারও ছেলে খবর নেয়নি। 5টি দীর্ঘ বছর জীবনের পরিক্রমায়, যেখানে একজন মা শত আঘাতেও অপেক্ষার আলো জেলে রাখে, সেখানে অরুণা শুধু অপেক্ষা করেনি, বুকের গভীরে জমে উঠেছে ভাষাহীন অভিমান। এই 5 বছরে উজান একটিবারও খোঁজ নেয়নি তার। একটি চিঠি, একটি ফোন কল, এমনকি স্বপ্নেও নিজের অস্তিত্বের জানান দেয়নি। এমন নির্লজ্জ নিরুত্তরতা একটি মায়ের হৃদয়ে যে কি দহনের সৃষ্টি করে, তা প্রকাশের ভাষা বাংলা ভাষায় কবিদের হাতেও মেলে না। অভিমানে জমাট হয়ে থাকা সেই বছরগুলো এক একটা কালো পাথর হয়ে বুকে চেপে বসেছে অরুণার। তবে মজার ব্যাপার হলো, এই 5 বছরে উজান কোথায় ছিল, কি করেছিল, তা কেউই জানে না। আর উজান নিজেও এই নিয়ে মুখ খোলেনি। কিন্তু তার মা, অরুণার প্রতিটি নিঃশ্বাসের হিসেব ছিল উজানের কাছে। ছায়ার মতো দূর থেকে দেখেছে, শুনেছে, বুঝেছে, তবুও যোগাযোগ করেনি। উজানও ভুলে যায়নি কেন সে গিয়েছিল। তাকে কিছু না জানিয়েই দৃষ্টির সঙ্গে তার বিয়ে ঠিক করে দিয়েছিল সবাই। কি মজার কথা! মনে হয় ওর জীবনটা একটা ফরমায়েশি নাটক, চাইলেই বিয়ের দৃশ্যে নামিয়ে ফেলা যায় মঞ্চে।
অথচ ছোটবেলা থেকেই দৃষ্টির পরিবারের কেউই উজানের সহ্য সীমার মধ্যে ছিল না। উজান দৃষ্টির পরিবারকে সহ্যই করতে পারে না। তা শুধু শৈশবের ঝগড়াঝাঁটি বা মানসিক দূরত্বের কারণে নয়, শুধু একটা কারণ নয়, বহু কারণ জমে আছে তার পেছনে, যে কারণগুলো আজও উজানের চোখে লেলিহান আগুন হয়ে জ্বলছে। ফিরে এসে উজান অনেক চেষ্টাই করেছে মায়ের অভিমান ভাঙতে, শত সুতোয় কাছে যেতে চেয়েছে, তার অভিমান ভাঙতে চেয়েছে, তেল দেওয়া রুটি থেকে শুরু করে চা বানিয়ে দেওয়া পর্যন্তও চেষ্টা চালিয়েছে। কিন্তু অরুণা বেগম মনে মনে শপথ করে নিয়েছেন, যতই পাক্কা অভিনয় করুক না কেন উজান, অরুণার মন গলানো যাবে না। ফলাফল, আজকে সারাদিন মায়ের দুয়ারে ব্যর্থ হয়ে নিজের কক্ষে ফিরে এসেছে উজান। রুম ভাগাভাগি করা হয়েছে। উজানের সঙ্গী জিদান, নয়ন আর আসিফ অন্য ঘরে, আফরা আর তোবা একসাথে অন্য রুমে। তবে এই পুরো বিশাল নাটকের মধ্যে দৃষ্টি সেই যে অদৃশ্য হলো আর বের হলো না। সেই অপমানের পর থেকে নিজের ঘর থেকে এক কদমও বের হয়নি। উজান তাকে কাজের লোক বলে অপমান করেছিল, আর সেই অপমানের ভারেই আর একটিবারও দৃষ্টি উজানের মুখোমুখি পড়েনি। কিন্তু উজানের এই অপমানের পেছনেও ছিল এক গভীর ক্ষত। উজান ভুলে যায়নি, একদিন এই দৃষ্টি নিজ মুখে বলেছিল সে উজানকে বিয়ে করতে চায় না। অথচ সময় নামক খেলোয়াড় দৃষ্টিকে এনে দাঁড় করিয়েছে এক চক্রব্যূহে, যেখানে সমস্ত ঘৃণা, সমস্ত অস্বীকার মিলেমিশে গেছে এক অদ্ভুত প্রেমের মিশেলে। দৃষ্টি জানে সে উজানকে ভালোবেসে ফেলেছে, সেই একরোখা জেদি ফুটফুটে কিছু না বললেও চোখে ঝড় বয়ে বেড়ানো মানুষটাকে। কিন্তু দৃষ্টির এই প্রেম এখন শুধু নিজের কাছেই সীমাবদ্ধ। কারণ সেই দিন, যে দিন উজান তাকে ফেলে রেখে চলে গিয়েছিল, সেই দিন থেকেই তার আত্মসম্মান নামের দেওয়ালটাতে একটা কফিন আটকা হয়ে গেছে। রাতের খাবার শেষে ঘরগুলোর নিস্তব্ধতায় ভরে উঠল। একে একে সবাই নিজের কক্ষে চলে গেল। সারা দিনের ক্লান্তি, সকলেই তাড়াতাড়ি শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পরে দরজা ঠেলে ঘর থেকে বের হলো উজান। তাদের বাড়িটা শহরের সীমানা পেরিয়ে মফস্বল এলাকায়। এখানে অন্ধকার আরেকটু বেশি গাঢ়, আর বিদ্যুৎ ও নেটওয়ার্ক তার ইচ্ছামতো খেয়ালিপনা করে। নেটওয়ার্ক তো আত্মসম্মানী প্রেমিকার মতো করে মন চাইলে আসে, না চাইলে একদম নিখোঁজ। কিন্তু এই মুহূর্তে উজানকে একটি জরুরি কল করতে হবে। ফোনটা হাতে নিয়ে ধীরে ধীরে বারান্দায় এসে দাঁড়ালো উজান। দুই হাতে ফোনটা মাথার ওপরে ধরে এমন ভঙ্গিতে দাঁড়ালো মনে হচ্ছে সে আল্লাহর রহমত বর্ষণের অপেক্ষায় আছে। অবশেষে নেটওয়ার্ক বাবাজি একটু করুণা করল ও। একটা দাগ। উজান বিজয়ের হাসি হাসল, কিন্তু তৎক্ষণাৎই তা আবার মিলিয়েও গেল, আবার একটুখানি উঠে এলো। প্রেমিকাকে রাগ ভাঙাতে হলে যেমন বহুবার চেষ্টা করতে হয়, ঠিক তেমনই আজ উজানও নেটওয়ার্কের মনোরঞ্জনের চেষ্টা করে যাচ্ছে। অবশেষে একরাশ ব্যর্থতার ভেতর দিয়ে সেই কাঙ্ক্ষিত দাগটি দেখল। নেটওয়ার্ক বাবাজি মৃদু ভঙ্গিতে নিজের চাঁদ মতো মুখখানার দেখা দিল। উজান না থেমেই কোনো রকমে দরকারি কলটা শেষ করলো। এরপর শ্বাস ছাড়ল ধীরে। পাঁজরের মধ্য থেকে একটা ভার নেমে গেল। ফোনটা শেষ করে ঠিক ঘরের দিকে পা বাড়াতে গিয়েই হঠাৎ থমকে দাঁড়ালো। মনে হলো কি যেন দেখল সে। কোনো ধরনের শাব্দিক ব্যাখ্যা দিতে না পারলেও চোখ বলছে এইমাত্র সে কিছু দেখেছে, অসাধারণ, অপার্থিব, চুম্বকের মতো কিছু। মনকে সামলে আবারও পেছনে ফিরল। উঠোন পেরিয়ে ওই পাশের বারান্দা, সেই বারান্দার পাশ ঘেঁষা ঘরের খোপ জানালা, সেখানে এক ধোঁয়াটে ক্লান্ত মোমবাতি ধিকি ধিকি জ্বলছে। মোমের কাঁপা কাঁপা আলোয় আবছাভাবে দেখা যাচ্ছে এক স্বর্গীয় নারীর অবয়ব। চুলগুলো এলিয়ে পড়েছে কাঁধ বেয়ে,
লাল পাড়ের সাদা কাপড়ের প্রান্তে আগুনের আভা ছুঁয়ে ছুঁয়ে খেলছে আলো ছায়ার খেলা। চোখ জোড়া নিচু, পাতার পর পাতা উল্টে যাচ্ছে ধীরে ধীরে। সে পড়ছে তীব্র মনোযোগে, অথচ কি এক অভিমানী উদাসীনতা! সে বুঝতে পারছে না তার চেহারায় মোমের আলো পড়ে সোনালি আভায় ভরিয়ে তুলেছে তাকে। উজান চমকালো, সাথে থমকালো তার পা জোড়া। এক চিলটে বাতাসে শরীরের সমস্ত শিরা উপশিরায় ছড়িয়ে পড়ল কেমন এক অজানা স্রোত। সে বেখেয়ালে দুই হাত ধরে ফেলল বারান্দার কারুকাজ করা কাঠের রেলিংগুলো। মুখটা সামান্য সামনে বাড়িয়ে দিল, দৃশ্যটা আবার ভালো করে দেখতে চাইল। অদ্ভুত সুন্দর, অস্পর্শযোগ্য। উজানের কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। কে একটা বলতে চাইল, অথচ শব্দেরা গলায় এসে থেমে গেল। এই রূপ আশ্চর্য রকমের সুন্দর, বেদনাদায়ক সুন্দর। উজান তাকিয়ে রইল স্থির এক বিস্ময় নিয়ে। আচমকা বিদ্যুৎ ফিরে আসাতেই সারা বাড়িটা ঝলমল করে উঠল এক ঝলক আলোয়। নিস্তব্ধ নিশির গায়ে হঠাৎই কেউ ঢেলে দিল ধবধবে আলোর ঝাপটা। আর সেই আলোতেই স্বপ্নের মতো বসে থাকা রমণী হঠাৎই হেসে উঠল, ক্ষীণ মৃদু কিন্তু অজস্র অর্থভরা এই হাসি। তারপর মোমবাতিটা নিভিয়ে দিল এক ফু দিয়ে। উজান, এই উজান, কোথায় গেলি? জিদানের চিৎকারে উজানের ধ্যান ভাঙল। ছেলেটার গলার নিশ্চিত মাইক লাগানো, তার ফিসফিসে কথাও একজন অনায়াসে শুনে ফেলবে। এসেই দাঁড়ালো উজানের পাশে। এই, তুই এখানে কি করছিস আমাকে অন্ধকারে একা রেখে? পুরো ভুতুড়ে অবস্থা ছিল ওটা। হাঁপাতে হাঁপাতে অভিযোগ করলো জিদান। নেটওয়ার্ক পাচ্ছিলাম না তো, তাই একটু বের হলাম, সংযত গলায় বলল উজান। বলতে বলতেই চোখটা সরে গেল আপনাতেই সেই জানালার দিকে। ঠিক তখনই একটা অস্বস্তির রেখা আঁকা পড়ল উজানের মুখে। জানালাটা বন্ধ, যেখানে একটু আগেও বই হাতে বসেছিল দৃষ্টি, যেখানে মোমের আলোয় তার মুখে আঁকা হয়েছিল এক অনির্বাচনীয় ছবি, সেই জানালা এখন নিঃশব্দে আটা। উজান ভুরু কুঁচকাল। তার মানে দৃষ্টি কি তাকে দেখে ফেলেছে? হঠাৎই বুকের ভেতর এক অচেনা দোল খেলে গেল। ওইদিকে কি দেখোস? জিদানের প্রশ্নটা শেষ হওয়ার আগেই ধরাম তার বুক বরাবর নেমে এলো এক শক্ত মুষ্টির আঘাত। উজান একদমে কিলটা বসিয়ে বলল, তোরা এত কিছু জানতে হবে কেন? সামনে থেকে সর। বলেই ধপাধপ করে ঘরের ভেতরে ঢুকে গেল। হয়তো জানালাটা বন্ধ হয়ে গেছে বলেই এমন তেলে বেগুনে জ্বলে উঠেছে উজান, নাকি দৃষ্টির চোখে নিজেকে আহাম্মকের মতো ধরা পড়ে যাওয়ার অপরাধবোধ। সে নিজেকেও বুঝতে পারছে না ঠিক। জিদান চোখ মুখ কুঁচকে মুখ বাঁকিয়ে বলে উঠল, হায় আল্লাহ, আমি আবার কি করলাম? বলেই অবুঝের মতো মাথা নাড়াতে নাড়াতে উজানের পেছনে পেছনে ঘরে ঢুকে পড়ল সেও। দূর থেকে সবই দেখল দৃষ্টি আলতো খোলা দরজার ফাঁক দিয়ে। উজান এখানে দাঁড়িয়ে কি করছিল? তাকে তাকিয়ে দেখছিল? না, এটা অসম্ভব। উজান তো তাকে সহ্যই করতে পারে না, অপমান করেছে তাকে। তাহলে এখন কেন তার চোখে এমন তাড়িত চাহনি? দৃষ্টি একটা দীর্ঘশ্বাস ফেলল, একটা ক্লান্তি ওজনবাহী শ্বাস। উজান আদৌ তাকিয়েছিল, নাকি দৃষ্টির মন বলছে উজানকে তাকাতে? নীরব প্রশ্নগুলো নিজের বুকেই চাপা দিয়ে ধীরে দরজায় খিল লাগালো সে। তারপর নীরবে শুয়ে পড়ল। ভোরের আলোর আভা এখনো আকাশের চূড়ায় পা রাখেনি। এর আগেও ঘুম ভাঙে দৃষ্টির নিস্তব্ধ সকালের নিস্তরঙ্গতায়। সে নিজেই এক টুকরো ভোর। খুব ছোটবেলা থেকেই দিনের প্রথম আলোটা তার চেনা। ভোর হওয়া মানেই দৃষ্টির জেগে ওঠা। আজও তার ব্যতিক্রম হয়নি। ধীরে ধীরে আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে পড়ল দৃষ্টি। আলতো হাতে পরনের শাড়িটা গুছিয়ে নিল।
জন্ম থেকেই অভিজাত এক গ্রামীণ পরিবারের কন্যা দৃষ্টি। তাদের পরিবারে এক অলিখিত রেওয়াজ রয়েছে, 10 বছর পেরোলেই মেয়েদের পোশাকে শাড়ি বাধ্যতামূলক। শিশুকাল অবধি যদিও এই নিয়মে কিছুটা ছাড় থাকে, কিন্তু তারপর থেকেই সেই রেওয়াজ শিকড়ের মতো গেঁথে যায় জীবনের সাথে। দৃষ্টি সেই রীতি মেনে চলে ভক্তির মতো। পায়ে পায়ে নিজের কক্ষের দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসে দৃষ্টি। চারপাশে এখনো নিস্তব্ধতার চাদরে মোড়া গ্রাম। মসজিদ থেকে আজানের সুর ভেসে এসেছে কিছুক্ষণ আগে। কোমল এই ধ্বনি মনকে ছুঁয়ে যাওয়া এক ডাক। সময় ক্ষেপণের অবকাশ নেই কোনো। দ্রুত পায়ে পা মেলায় সে। সোজা কল ঘরের দিকে এগিয়ে যায় অজুর প্রস্তুতিতে। ঠান্ডা পানির স্পর্শে এক পশলা প্রশান্তি নামে শরীর জুড়ে। অজু শেষ করে যখন নিজের কক্ষে ফিরবে, ঠিক সেই মুহূর্তে কানে আসে অস্পষ্ট এক ফিসফিস শব্দ। নিস্তব্ধ ভোরে এমন শব্দ অনাহূত ঢেউ তোলে মন জুড়ে। থমকে দাঁড়িয়ে চারপাশে একবার ভালো করে নজর বোলানোর চেষ্টা করে দৃষ্টি। আলো তখনও পুরোপুরি ফোটেনি। আবছা আকাশে মিশে আছে অন্ধকারের শেষ ছায়া। শত চেষ্টা করেও আশেপাশের কিছুই চোখে পড়ল না তার। অতঃপর আর দেরি না করে ভেতরে ফিরে যায় দৃষ্টি। নামাজের সময় আর সৃষ্টিকর্তার সান্নিধ্যে চাই, আর বড় কিছু নয় এই মুহূর্তে। দৃষ্টি ধীরে ধীরে পরম মনোযোগে নামাজ শেষ করে। প্রতি রাকাতের পর সে আরো গভীরে ডুবে যায় এক আত্মিক নির্জনতায়। নামাজ শেষ হলে দুই হাত তোলে আকাশের দিকে। ভেজা চোখে মোনাজাতে ডুবে যায় সে। কণ্ঠে কোনো শব্দ নেই, শুধু হৃদয়ের কান্না আর আল্লাহর কাছে নিঃশব্দ নিবেদন। কেঁদে কেটে নরম কাঁপা কাঁপা কণ্ঠে তার মা বাবার জন্য দোয়া করে। সেই প্রার্থনার শব্দহীনতা আকাশ ছুঁয়ে যায়। এরপর চুপি চুপি আরো কিছু বলে ফেলে সে, যা একান্তই নিজের। হৃদয়ের গোপন কোনো যত্নে লুকানো এক প্রার্থনা। সবশেষে দৃষ্টি নিজেকে সামলে নেয়। এসে ধীরে ধীরে বসে পড়ে পড়ার টেবিলটায়। বাইরের আলো তখন একটু একটু করে ফুটেছে। বেলা এখন 7টা। আলো পুরোপুরি ছড়িয়ে পড়েছে চারপাশে। দৃষ্টি বইপত্র গুছিয়ে ধীরে ধীরে নিজের ঘর থেকে বেরিয়ে আসে। বারান্দায় পা রেখে থমকে দাঁড়ায় কিছুক্ষণ। তাজা সকালের হাওয়া আঁচল সরিয়ে মুখে এসে লাগলো। সে চোখটা বন্ধ করে গভীর নিঃশ্বাস টেনে নেয়। একটু পর আঁচলটা গুছিয়ে নীরবে পা ফেলে। সে চলে যায় রান্নাঘরের দিকে। দৃষ্টি ছিল তার মা বাবার একমাত্র আদরের ধন। যতদিন তারা ছিলেন, আগুনের তাপে তার ছায়াও পড়তে দেননি কেউ। রান্নাঘরের দিকে চোখ তুলে তাকানো ছিল নিষেধের বৃত্তে বাঁধা। কিন্তু সময়, সে তো সবকিছু বদলে দেয়। আজ এতগুলো বছর পেরিয়ে এসে আগুনের ধারে দাঁড়ানো তার কাছে এখন আপনতা। শিখে নিয়েছে সে সবকিছু। চাল বাছা, সবজি কাটার ভঙ্গি, মশলার ঘ্রাণে বুঝে নেওয়া কখন কি দিতে হবে। গৃহস্থ পরিবারের গিন্নির মতোই সযত্নে হাতে সামলাই প্রতিটি কাজ। আর আশ্চর্যের বিষয়, কাজ করতে তার ভালোই লাগে। বিশেষ করে সকালের নাস্তা সবসময় সে নিজের হাতেই বানায়। রান্নাঘরের দুয়ারে পা রাখতেই মুখোমুখি দেখা হয়ে যায় মরিয়মের সাথে। শাড়ির আঁচল কোমরে গুজে মাথার আঁচল টেনে রাখা সেই চেনা মুখ। চোখে এখনো সকালের কুয়াশার মতো কোমলতা। মরিয়ম এই বাড়ির কাজের মানুষ, নামেই শুধু তাই। বাস্তবে সে এই বাড়ির একজন, নিজের রক্ত না হলেও আত্মার আত্মীয়। প্রায় 10 বছর ধরে এই বাড়িতে রয়েছে সে। সময়ের দীর্ঘ স্রোতে আপনজন হয়ে গেছে। নতুন আসা শিশু যেমন ঘরে ঘর বাঁধে, মরিয়মও নিজেই প্রায় 10 বছর ধরে এই বাড়িতে রয়েছে সে। সময়ের দীর্ঘ স্রোতে আপনজন হয়ে গেছে। নতুন আসা শিশু যেমন ঘরেই ঘর বাঁধে, মরিয়মও তেমনি নিজেকে এই সংসারের ছায়ায় মেলে ধরেছে। বয়স এখন 42 ছুঁয়েছে, তবুও ক্লান্তির রেখা খুব একটা ধরা পড়ে না চোখে। দৃষ্টিকে দেখেই মুখটা জ্যোৎস্নার মতো করে জ্বলজ্বল করে ওঠে মরিয়মের। আম্মা, আইছো তুমি? দৃষ্টিও হেসে ফেলল। চোখে মুখে ফুরফুরে একটা প্রশান্তি নিয়ে হালকা কণ্ঠে বলে উঠল, কি করো তুমি খালা?
মরিয়ম শাড়ির আঁচলটা কোমরে আরো একবার গুজে নিয়ে ব্যস্ত হাত থামিয়ে জবাব দেয়, এই তো নাস্তার লাইগা সব তৈয়ার করছি। আজকে তো মেলা কাম, বুঝছো না? উজান বাবার বন্ধুরাও আছে ঘরে। শেষ কথাটাই সঙ্গে সঙ্গেই মরিয়মের মুখে বিশেষ ভঙ্গি দেখা গেল। কথার ফাঁকে ফাঁকে কিছু না বলা কথা ঝরে পড়ল চোখের ভাষায়। দৃষ্টি কিছুই বলল না, শুধু একটা মৃদু দীর্ঘশ্বাস ফেলল। তারপর আর কোনো কথা না বলে এগিয়ে গেল চুলার দিকে। দুই হাত গুটিয়ে চুলার পাশে দাঁড়িয়ে কাজে লেগে পড়ল। চিন্তাগুলোকে ছাঁকা আটার মতো করে মনের কোণায় সরিয়ে রেখে দিল। একে একে সজাগ হতে লাগলো সকলে। তুবা আর আফরাও উঠেছে। ও ঘর থেকে বেরিয়ে এলো নয়ন। ঘরের ভেতরে একটা ব্যস্ততার ঢেউ ছড়িয়ে পড়েছে। মরিয়ম একে একে সবাইকে কলপাড় দেখিয়ে দিল। আর এই ফাঁকে আগে ভাগেই দৃষ্টি শেষ করে ফেলে সকালের নাস্তা। এর মধ্যেই কোনো রকমে এক টুকরো রুটি তুলে নিল মুখে। খাবার শেষ করে আর কারোর সাথে কথা না বলে সোজা চলে গেল নিজের ঘরে। কলেজে যেতে হবে আজ, সময় বেশি নেই। আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে নিজের চারপাশে গড়ে তুলল এক পর্দার প্রাচীর। কালো বোরখাটা গায়ে জড়িয়ে নিল প্রথমে, তারপর মাথায় জড়ালো এক লম্বা হিজাব। সবশেষে তুলে নিল নিকাব, মুখটুকু ঢেকে নিল নিপুণভাবে। এরপর ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ধীরে পা ফেলে চলল অরুণার ঘরের দিকে। অরুণার ঘরটা দিনের আলোয়ও খানিকটা নিস্তব্ধ, অন্ধকারের ঢাকা। হার্টের অসুখ বহুদিনের সঙ্গী অরুণার, তাই বেশি হাঁটাহাঁটি, এমনকি হালকা পরিশ্রমও হয়ে উঠছে তার জন্য বিপজ্জনক। নামাজ পড়ে শুয়ে পড়েছিল অরুণা। এখনো চোখে অবসাদের ছায়া, মুখে ক্লান্তির রেখা। দৃষ্টি চুপচাপ এগিয়ে গিয়ে বিছানার পাশে বসলো। নরম গলায় ডাক দিল, বড়মা, ঔষধটা খেয়ে নাও। অরুণা চোখ মেলে তাকালো দৃষ্টির দিকে। এক চিলতে হাসি খেলে গেল তার মুখে। ক্লান্ত হলেও সেই হাসির ভেতরে আছে এক অদ্ভুত মায়া। দৃষ্টি হাত বাড়িয়ে ঔষধটা দিল অরুণার হাতে। আরেক হাত ধরে রাখলো পানির গ্লাস। অভ্যস্ত ভঙ্গিতে ঔষধটা খাইয়ে দিল। এটা প্রতিদিনকার এক অমোঘ নিয়ম। এই নিয়মের ভেতরে লুকানো অপরিসীম যত্ন, অভিভাবক তুল্য কোমলতা। ঔষধ খেয়ে আবারও বিছানায় হেলান দিল অরুণা। দৃষ্টি তার কপালের চুলগুলো সরিয়ে দিল আলতো করে। এরপর হেসে বিদায় নিয়ে চলে গেল। নাস্তার টেবিলে একে একে বসেছে সকলে। ফ্রেশ হয়ে সকালবেলার ব্যস্ততায় মিলেছে এক চিলতে জমায়েত। কলপাড়ের পানি গড়িয়ে গেছে অনেক আগেই। এখন চলছে রুটি সবজি আর গরম চায়ের ঘ্রাণে মাখামাখি প্রাতঃভোজন। অরুণা আর মরিয়ম দুজনে মিলে সবাইকে নাস্তা দিচ্ছে। মা, এখনো রাগ করে থাকবে? হুট করে কথাটা বলে উঠল ওজান। কিন্তু অরুণা নিরুত্তর রইল। শুনেও না শোনার মতো করেই নিজের কাজ চালাতে লাগলো। অরুণাকে চুপ করে থাকতে দেখে উজান আবারও বলে উঠল, যদি কথা না বলো, আমি কিন্তু সত্যি সত্যি কিচ্ছু খাবো না। একটা মুহূর্তের নীরবতা। তারপর অরুণা হঠাৎই খুব গম্ভীর কণ্ঠে বলল, মরিয়ম, আমি এখন খাবো না। ওদের খাওয়া হলে তুইও খেয়ে নিস। আর কিছু না বলে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল অরুণা। ঘরের ভেতরটা হঠাৎ করেই অদ্ভুত এক নীরবতায় ভরে গেল। তার মাঝেই নীরবতা ভেঙে হঠাৎ জিদান চায়ের কাপটা হাতে নিয়ে খেয়াল করে জিজ্ঞেস করলো, আচ্ছা দোস্ত, তোদের বাড়িতে আরেকজন কাজের মেয়ে আছে না? কোথায় গেল সে? জিদানের কথা শুনে হঠাৎ করেই কাশি আটকে গেল ওজানের। মুখে থাকা পানির গ্লাসটা ধরে রেখেই চোখ বড় বড় করে তাকিয়ে রইল। চুমুক দেবার মুহূর্তেই এমন একটা প্রশ্ন, এটা আসবে সেটা সে কল্পনাতেও ছিল না। পাশ থেকে মরিয়ম থমকে গেল। চোখের কোণে বিস্ময় আর গলায় এক পশলা রুক্ষতার ছায়া এসে ভেসে উঠল। এই বাড়িতে আমি ছাড়া তো আর কোনো কাজের লোক নাই বাবা। কার কথা কইতেছেন আপনি? জিদান একটু থতমত খেয়ে বলল, আরে ওই মেয়েটা শাড়ি পরেছিল, আমাদের সামনেই তো ঘোমটা টেনে রেখেছিল, একটু চাপা স্বভাবের, চুপচাপ। মরিয়ম এবার মুখ তুলে সোজা তাকালো তার চোখে। গলায় ক্ষীণ বিস্ময় নিয়ে বলে উঠল, কার কথা কন আপনি? দৃষ্টি আম্মা জানের? জিদান বোকার মতো করে মাথা নাড়াতে নাড়াতে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ,
ওই মেয়েটাই, দৃষ্টি। মরিয়ম এবার জোরালো স্বরে বলে উঠল, আম্মাজান তো কাজের লোক না, আপনাগো ভুল হইছে, উনি তো উজান বাবার খালাতো বোন। মরিয়মের কথায় উপস্থিত সকলেই থমকে গেল। নয়ন, আসিফ, আফরা একে অপরের মুখ চাওয়াচাই করছে, আর জিদান বিস্ময় নিয়ে তাকিয়ে আছে উজানের দিকে। নিজের খালাতো বোনকে শেষমেশ উজান কাজের লোক বলে তাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। কেন? এই জন্যই কি আর একবারও তাদের সামনে আসেনি দৃষ্টি? ওইদিকে উজান এখনো কেসেই যাচ্ছে। ঘটনাটা এতটাই আকস্মিকভাবে ঘটেছে যে মরিয়মকে থামানোর সুযোগ পর্যন্ত পেল না উজান। তুবা তাড়াতাড়ি এগিয়ে এসে উজানের পিঠে চাপ্পড় দিতে লাগলো। কিছুক্ষণ পর কিছুটা শান্ত হয়ে উজান বলে উঠল, খালা, তুমি এখন যাও, না হলে এরা বকবক করে তোমার মাথাটা খেয়ে ফেলবে। মরিয়মও আর কথা না বাড়িয়ে সেখান থেকে সরে গেল। মরিয়ম সরে যেতেই অবাকের স্বরে জিদান বলে উঠল, এই মামা, তুই আমাদেরকে মিথ্যা বললি কেন? আর নিজের খালাতো বোনকে কাজের বোন মেয়ে বললি কেন? মেয়েটা কি পরিমাণে ইনসাল্ট ফিল করেছে আমাদের সামনে বলতো? এরপর রক্তচক্ষু নিয়ে জিদান তাকালো তুবার দিকে, কর্কশ স্বরে বলে উঠল, কিরে তুবা, কালকে যখন বললাম তখন খুব তো তেড়ে এসেছিস আমার দিকে, এখন চুপ করে আছিস কেন? জিদান, তুই ওই মেয়ের জন্য এমন করছিস কেন? খানিক রাগত স্বরে কথাটা বলে উঠল তুবা। জিদান এবার কিছু বলতে যাবে তার আগেই উজান সবাইকে থামিয়ে বলে উঠল, ওই মেয়েকে নিয়ে কারোর মাথা ঘামানোর প্রয়োজন নেই। তোরা নিজেদের মতো করে এনজয় কর। খাওয়া শেষ হলে আমরা বাহিরে যাব। উজানের কথায় কেউ আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। বেলা পেরিয়ে এখন একটাই এসে দাঁড়িয়েছে। সেই সকালের নাস্তার পর থেকে উজানরা বাইরে। আধা শহরে আধা প্রাকৃতিক এই এলাকা জুড়ে তাদের অবাধ আচরণ। বিস্তৃত অঞ্চলের বুক চিরে বয়ে চলেছে এক অপার নদী, যার ধারের সরু কাঁচা পথ ধরেই যাতায়াত হয় স্থানীয় বাজারঘাটে। আজ তারা সবাই এসেছে সেই নদীর পাড়ে, নিসর্গ আর নির্জনতায় ভেজা এক নরম দুপুরের গহীন আহ্বানে সাড়া দিয়ে। তুবা আর আফরা নদীর বুকে হেলে পড়া আলোকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। একপাশে জুতা খুলে বসে পড়েছে জিদান, নয়ন আর আফিস। আর তারা নদীর জল তরঙ্গ ছুঁয়ে ফিরে যাচ্ছে কোনো শৈশবের স্মৃতির কাছে, যেখানে সময় ছিল ধীর আর পৃথিবী খানিকটা কম জটিল। আর তাদের সবার থেকে একটু দূরে নির্জনে দাঁড়িয়ে আছে উজান, চোখ তার দূর জলে প্রতিফলিত আকাশের গভীরে। আপন মনে ভাবছে সে অনেক কিছুই। নদীর সৌন্দর্য বরাবরই তাকে বিমুগ্ধ করে। নদীর পাড়ে দাঁড়ালেই সময় আপন গতিতে বিস্তৃত হয়, নিভৃত কোনো প্রাচীন প্রহরের মতো থমকে থাকে নীরবে। তার স্রোত বয়ে চলে সুদূরের কোনো চিরন্তন ভায়োলিনের সুরে, এক নিঃসীম আত্মবিস্মৃতির অভিজ্ঞান ধারণ করে। নদীর জল পুরনো দিনলিপির পাতায় রোদের ফ্যাকাশে হয়ে ওঠা প্রেমপত্র, যার প্রতিটি অক্ষর আজও অনুভবে দগ্ধ, স্মৃতিতে উজ্জ্বল কিন্তু কালই ঝাপসা। পাড় জুড়ে বুনো ঘাস আর কাশফুলে বিছানো নরম নিসর্গের জাল, বাতাসের ছোঁয়ায় শাড়ির আঁচলের মতো দুলে ওঠে। প্রতিটি ঢেউ স্মৃতির গায়ে আলতো করে ছুঁয়ে দিয়ে যায়। নদীর কিনারে রাখা পাথরের ফাঁকে জন্ম নেওয়া ক্ষুদ্র সবুজ গাছেরা প্রমাণ দেয়, ধুলোয় বুক চিরেও জীবনের ছায়া খুঁজে না আলো চায়। এই নদী এক আত্মিক সঙ্গী, এক গাঢ় শ্রোতা, যার কাছে অনুচ্চারিত কথারা শব্দের অনুরোধ ছাড়াই পৌঁছে যায়। সে শোনে, বুঝেও ফেলে, কোনো উত্তর চায় না, কোনো বিচার দেয় না। যখন সন্ধ্যার ছায়া ধীরে ধীরে নদীর কোল ঘেঁষে নামে, তখন তার জল রূপার চূর্ণ হয়ে ঝিকিমিকি করে ওঠে। সূর্য অস্ত যাওয়ার আগে নদীর ঢেউয়ের কাঁধে শেষ আলো ছড়িয়ে দিয়ে যায় এক রূপবতী বিদায়। সে সেজে ওঠে শেষবারের মতো কারোর জন্য। আর ঠিক সেই মুহূর্তে দূরে কোথাও এক বাঁশির অস্পষ্ট সুর বয়ে আসে বাতাসে। কে জানে নদীর মন কি সত্যি শুনে ফেলে সেই সুর, নাকি সেও কোনো না বলা আকুলতার প্রতিধ্বনি নিয়ে বেজে ওঠে।
উজানের আনমনা দৃষ্টি তখনও নদীর বুকে ভেসে থাকা সূর্য ছায়ার সঙ্গেই কথোপকথনে মগ্ন। ঠিক সেই মুহূর্তেই দৃশ্যপট ভেঙে হুট করেই সেখানে হানা দিল কয়েকজন অচেনা যুবক। হঠাৎই তাদের উপস্থিতিতে নদীর ধারে নেমে এলো এক বিশৃঙ্খলা। শান্ত দৃশ্যপটে চিরে এলো অস্বস্তির আঁচ। প্রথমে তারা এগিয়ে গেল তুবা আর আফরার দিকে, চোখে মুখে বেয়াদবির ভঙ্গি। তাদের মাঝখান থেকে একজন এগিয়ে এসে কটাক্ষ ছুড়ে দিল, কি মেম সাহেব ছবি তুলতেছেন? দেন না, আমরা তুইলা দেই, এত কষ্ট করতে হইব না। ছেলেটার কণ্ঠে মশকরা, কিন্তু চোখে গা জ্বালানো স্পষ্ট দৃষ্টি। মুহূর্তেই সেই কটাক্ষ ধমকে থামিয়ে দিল তাদের সামনে থাকা তাদের দলেরই একটা ছেলে। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি কপালে ভাঁজ ফেলে বলল, এই চুপ কর, আজে বাজে বকিস না। তার কণ্ঠের কঠোরতায় খানিকটা স্তব্ধতা নরমাল বটে, কিন্তু সে থেমে থাকা দীর্ঘ হলো না। এবার সে নিজেই তুবা আর আফরার দিকে তাকিয়ে এক গা জড়িয়ে আসা কৌতূহলে বলে উঠল, আপনারা কই থেকে আইছেন? আগে তো দেখি নাই আপনাগো, থাকেন কই? তুবার চোখে আগুন জ্বলে উঠল, কণ্ঠে ধাতব কামড়তা এনে সে জবাব ছুড়ে দিল, আপনাকে কেন বলতে যাব? কে আপনি? তুবার কণ্ঠস্বরের তীব্রতা মুহূর্তেই জিদান, নয়ন আর আসিফের দৃষ্টি সেই দিকে ছুটে গেল। তারা একটু দূরে বসে থাকলেও পরিস্থিতির ছায়া তাদের ছুঁয়ে যেতেই তড়িঘড়ি করে উঠে এসে তুবাদের পাশে এসে দাঁড়ালো। কি হয়েছে ভাই? এইসব কি? ওদেরকে ডিস্টার্ব করছেন কেন? কাছে এসেই দৃঢ় গলায় বলে উঠল আসিফ। তার প্রশ্ন শুনে যুবকগুলো খানিকটা হকচকিয়ে গেল। তারপর কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সেই আগের ছেলেটা ফের ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, আপনারা ক্যাডা? এইখানে কি চাই? শব্দগুলো এতটাই কাঁচা ও ঔদ্ধত্যপূর্ণ ছিল যে মুহূর্তেই পরিস্থিতির বাতাসে আগুন লেগে গেল। নয়ন ও জিদান দ্রুত পাশে এসে দাঁড়ালো আসিফের। তুবার চোখে মুখে ক্ষোভের ঝড়, আর আফরার মুখে স্পষ্ট অস্বস্তি। অন্যদিকে দূরে দাঁড়িয়ে থাকা উজান এত সময় সবকিছু মুহূর্তকাল নীরবে তাকিয়ে দেখছিল। চোখে তার সতর্কতা, কিন্তু যখন সে বুঝল পরিস্থিতি ফসকে যাচ্ছে, তখন আর এক মুহূর্তও দেরি করল না। কিন্তু উজান আসার মাঝামাঝি সময়েই বিস্তার এক তর্কাতর্কি হয়ে গেল আসিফ আর ছেলেগুলোর মাঝে। তর্কের সুর বেড়ে গিয়ে গালাগালিতে পরিণত হলো। তারপর এক ঝটকায় কেউ একজন অন্যকে ধাক্কা দিলে মুহূর্তেই তা গড়ালো হাতাহাতিতে। ধাক্কা, ধস্তাধস্তি, রাগে গর্জে ওঠা, সব এক মুহূর্তেই বিশৃঙ্খলায় ডুব দিল। উজান দ্রুত এসে এক ধাক্কায় ছাড়িয়ে নিল দুজনকে। হচ্ছেটা কি এখানে? বজ্রপাতের মতো চিৎকার করে কথাটা বলে উঠল উজান। তার উপস্থিতিতে মুহূর্তেই থমকে গেল বাতাস, সবাই চুপ। নদীর ঢেউয়ের আওয়াজও দম আটকে এক পলকের জন্য স্তব্ধ হয়ে গেল। তখনই ছেলেটা বিরক্তি নিয়ে তেড়ে এলো উজানের দিকে। আপনি কে? আর আমাদের মাঝে কথা কইতেছেন কেন? সরেন সামনে থেকে। কথাটা বলতে দেরি, ছেলেটার গাল বরাবর একটা তীব্র আঘাত পড়তে দেরি হলো না। শটান শব্দটা গোটা নদীর পাড়ে ধ্বনিত হয়ে উঠল। এক তীব্র নির্দ্বিমা নির্মম চড় ছুড়ে দিল উজান। নিঃশব্দ বজ্রের মতো আছড়ে পড়ল সেই চড় ছেলেটার গাড়ে। মুখটা সরে গেল এক পাশে, চোখে মুখে এক অপ্রস্তুত বিস্ময়। সে খানিকটা কেঁপে দাঁড়িয়ে থাকলেও উজান তার সামনে এক চুলও নড়ল না। মুহূর্তেই ছেলেটার গালে লালচে রং ছড়িয়ে পড়েছে। ক্ষোভে ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে সে। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর উজানের চোখের ভাষা। দাবানলের মতো উত্তপ্ত হচ্ছে তার ভেতরে। রক্তচক্ষু নিয়ে উজানের দিকে তাকালো ছেলেটা। চারপাশ নিস্তব্ধ, বাতাসও থমকে দাঁড়িয়ে আছে। নদীর ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দটা অনেক দূরে সরে গেছে। দূর থেকে সবকিছু নীরব সাক্ষীর মতো দেখছে দৃষ্টি। কলেজ থেকে ফিরতে তার প্রতিদিন এই পথ ধরেই নদীর পাড়ের সরু রাস্তা। প্রথমে সে বুঝতেই পারেনি কি ঘটেছে। দূর থেকে হট্টগোলের জটলা দেখেছে, তবে এই এলাকার জন্য এমন চিত্র খুব একটা নতুন না। সে ভাবল হয়তো সাধারণ কোনো ঝামেলা, পাশ কাটিয়ে চলে যাবার সিদ্ধান্তও নিয়েছিল।
কিন্তু হঠাৎই তার চোখ আটকে গেল। নির্বাক এক মুহূর্তে আফরাকে নজরে এলো তার। আসিফের পাশে ভয়ে কুঁকড়ে আছে মেয়েটা। সেই এক পলকেই থেমে গেল দৃষ্টি। পায়ের গতি স্তব্ধ। হৃদয় হঠাৎ করেই একটু বেশি শব্দ করে ধুকপুক করতে লাগলো। চারপাশের এত কোলাহল, অথচ দৃষ্টির চাহনি কেবল আফরার ওপরেই আটকে রইল। সামান্য কাঁপা কাঁপা হাতে কাঁধের ব্যাগটা শক্ত করে চেপে ধরল সে। চোখ সরাতে পারছিল না। এক অনন্ত দ্বিধার ভেতরে তার মনে হলো দাঁড়িয়ে থাকা উচিত না। তাই আর আগু পিছু না ভেবেই সেই দিকেই এগিয়ে গেল। চড় খাওয়া ছেলেটা তেড়ে এসে দুই হাতে চেপে ধরল উজানের কলার। উজান ধীরে চোখ নামিয়ে তাকালো ছেলেটার হাতের দিকে। পরেক্ষণেই নির্ভুল নিশানায় ছেলেটার নাক বরাবর সজোরে একটা ঘুষি ছুড়ে দিল উজান। এক মুহূর্তে ছেলেটার মাথা দুলে উঠল, পা টাল খেল, কিন্তু সে থামল না। ছেলেটাকে দেখে মনে হচ্ছে সে রক্ত লেহানকারী ক্ষুদ্র এক দানব। পকেট থেকে বের করলো ছোট্ট একটা ছুরি। এলাকার পাতি নেতাদের কাছে এমন ছোট জং ধরা ছুরি দু চারটা থাকতেই পারে। ছুরিটা উঁচিয়ে ছেলেটা ঝাঁপিয়ে পড়ল উজানের দিকে। ধাতব ঝলক চোখে পড়লে উজানের, কিন্তু নিজের ভিতরে কোনো প্রতিক্রিয়া দেবার আগেই এক দমকা হাওয়া, এক তীব্র ধাক্কা এসে ওলট পালট করে দিল মুহূর্তটাকে। উজান পেছনে হেলে পড়ল। উজানকে একটা ধাক্কা দিয়েই সে দৃষ্টি। তার ফলস্বরূপ ছুরির আঁচলটা এসে লেগেছে ঠিক তার ডান বাহুতে। এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল দৃষ্টি। উজান হতবিহ্বল, অসাড় চোখে তাকিয়ে আছে দৃষ্টির দিকে। উজান নিজেও বুঝতে পারল না কি হলো। সবকিছু এতটাই আকস্মিক হলো যে তা কারোর বোধগম্য হলো না। হাতে চাপ দিয়ে রক্ত থামানোর কোনো চেষ্টা নেই দৃষ্টির। শুধু তার জ্বলন্ত দৃষ্টি আটকে আছে ছেলেটা। রক্তচক্ষু নিয়ে দৃষ্টির দিকে তাকিয়ে আছে ছেলেটার দিকে। নিকাবের আড়ালে তার চোখ জোড়া উত্তপ্ত লাভার মতো টগবগ করছে। দৃষ্টিকে দেখে ছেলেটা থমথমে মুখে বলে উঠল, দৃষ্টি ভাবে, আপনি এখানে কি করেন? দৃষ্টির দিকে তাকিয়ে কথাটা বলে উঠতেই দৃষ্টি কষিয়ে একটা চড় লাগালো ছেলেটার গালে। এইদিকে নিকাবের আড়ালে এটা দৃষ্টি শুনতেই সকলেই বিস্ময় নিয়ে তাকালো তার পানে। তারা কেউই চিনতে পারেনি দৃষ্টিকে। তার চেনার কথাও না। আগায় গোড়ায় তার কালো দিয়ে মোড়ানো। এই অবস্থায় তাকে বাড়ি থেকে বের হতেও দেখেনি কেউ। কিন্তু এত কিছুর বাহিরে গিয়ে একটা কথা উজানের মস্তিষ্ক হানা দিল, ভাবি। বাকি সব কোলাহল, সব সংঘর্ষ, এমনকি দৃষ্টির রক্তাক্ত হাতটাও হারিয়ে গেল উজানের ভাবনার পেছনে। দৃষ্টিকে ওরা ভাবি ডাকছে। ভাবি? কে ভাবি? কেন? কাকে? ভাবি, এটা কিন্তু আপনি ঠিক করলেন না। ভাইয়ের কাছে বিচার দিব আমি। ছেলেটা গাল ডলতে ডলতে আওয়াজ করে বলে উঠল কথাটা। ততক্ষণেই উজান হঠাৎ তেড়ে এলো ছেলেটার দিকে। এই, কে তোর ভাবি? হ্যাঁ, কে তোর ভাবি? উনি আমাগো ভাইয়ের পছন্দ করা মেয়ে। আমগো ভাই এনারেই বিয়ে করব, তাই আমগোর ভাবি। কে তোরে ভাই? আর নাম বল, নাম বল। বলেই ছেলেটার গায়ে ঝাঁপিয়ে পড়ল। তৎক্ষণাৎ আশেপাশে চোখ বুলিয়ে একটা মাঝারি সাইজের ঢাল দেখতে পেল সে। আগু পিছু না ভেবেই ঢালটা তুলে নিল উজান। ঢাল হাতেই ধরা। রাগে উত্তেজিত হয়ে সে ঝাঁপিয়ে পড়ল ছেলেগুলোর ওপর। বেধড়ক মারতে মারতে নিজের ভেতরে থেকে কাপা গলায় গুঞ্জরিত করল, ওরে ভাবি বলার সাহস কই পাস তোরা? আজকে তোদেরকে মেরেই ফেলবো। ও আমার হবু বউ, ওর সাথে আমার বিয়ে হবে, আর আমার বউয়ের দিকে তাকালে তোদের চোখ তুলে ফেলবো। উজান কি বলছে এসব? উজানের কথা শুনে তাকে থামানো তো দূর, আরো আশ্চর্য হয়ে তাকিয়ে রইল সবাই। দৃষ্টি তো এখন একেবারেই স্তব্ধ, কিন্তু মুখ খুলছে না। তবে উজান যেভাবে আগুন ঝরাচ্ছে, মনে হচ্ছে আজ এই জায়গায় কিছু না কিছু হয়েই যাবে। পাশের গলিতে মাটির ওপর চারপাশে মানুষজন জড়ো হতে লাগলো। কেউ এগোচ্ছে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। এক সময় আর অপেক্ষা করতে না পেরে দৃষ্টির চোখ তুলে তাকালো আফরার দিকে। আপু, আপনার বন্ধুকে থামতে বলুন, লোকজন জমতে শুরু করেছে, পরে ঝামেলা হবে।
দৃষ্টির কথা শুনে আসিফ, নয়ন আর জিদান একসাথে এগিয়ে এসে শক্ত হাতে উজানকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। তিনজন মিলে যতই টানাটানি করুক না কেন, উজানের চোখ থেকে এখনো আগুন ঝরছে। এরপর কোনো রকমে টেনে নিল উজানকে। পেছনের ছেলেগুলোর রাস্তায় মাঝখানে লুটোপুটি খাচ্ছে। মাথা তুলে ওঠার আগেই উজান আবারও জোর গলায় বলে উঠল, যদি তোদের ভাইয়ের কলিজায় দম থাকে তাহলে বলিস। আহমীর উজান চৌধুরীর হবু বউয়ের দিকে হাত বাড়াতে, ওই হাত যদি আমি কেটে টুকরো টুকরো করে কুকুরকে দিয়ে না খাইয়েছি, তাহলে আমার নামও উজান না। উজানকে প্রায় টানতে টানতেই এক নির্জন বাঁকে নিয়ে এলো বাকিরা। চারপাশের শুনশান নিস্তব্ধতা, কেবলই ঘন জমাট আকাশের নিচে দূরের কোনো অরণ্য প্রান্তর নীরবে নিঃশ্বাস ফেলছে। উজানের বুক উঠছে নামছে ভারী ভারী শ্বাসে। রাগের অনল এখনো ভেতরে ক্ষীণভাবে জ্বলছে, নেভেনি পুরোপুরি। ঠিক তখনই তার চোখে পড়ে দৃষ্টি রক্তমাখা বাহু, কালো বোরখার ভাঁজে জমে থাকা গাঢ় রক্তের রেখা ক্ষত থেকে চুইয়ে চুইয়ে পড়ছে ভিজিয়ে ঠিক তখনই তার চোখ পড়ে দৃষ্টির রক্তমাখা বাহুতে, কালো বোরখার ভাঁজে জমে থাকা গাঢ় রক্তের রেখা ক্ষত থেকে চুইয়ে চুইয়ে পড়ে ভিজিয়ে ফেলছে কাপড়। উজানের চেতনায় হঠাৎই ঝড় উঠল। সমস্ত রাগ, সমস্ত জেদ এক নিমিষে পিছিয়ে পড়ল। দ্রুত এগিয়ে আসলো সে, কণ্ঠে অজান্তেই তাড়না নিয়ে বলে উঠল, দেখি কতটুকু কেটেছে। বলেই দৃষ্টির দিকে হাত বাড়ালো উজান, আলতো করে ছুঁয়ে দেখতে চাইল তার ক্ষতটা। কিন্তু ঠিক তখনই একটা ঝাঁকুনিতে দৃষ্টি নিজের হাতটা সরিয়ে নিল। এমনভাবে সে সরে দাঁড়ালো, মনে হচ্ছে উজানের স্পর্শ একটা বিষাক্ত আগুন। কোনো কথাই বলল না, চোখ তুলেও একবারও তাকালো না উজানের দিকে। উজান থমকালো, আগ বাড়ানোর হাতটা বাতাসেই স্থবির হয়ে গেল। ঠোঁটে জমে ওঠা কাঁচা ব্যথার স্বরে আফরার দিকে তাকিয়ে দৃষ্টি ফিসফিসিয়ে বলে উঠল, আপু, আপনারা আপনাদের মতো করে আসুন, আমি যাচ্ছি। স্বর নিচে, অসহ্য ক্লান্তি তার। ভেতরের সমস্ত দুর্বলতা একটি বাক্যে নিঃশেষ হয়ে গেল। কোনো অপেক্ষা করল না, চোখ নামিয়ে সোজা এগিয়ে গেল সামনের রাস্তার দিকে। তারপর হঠাৎ করেই একটি রিকশায় উঠে পড়ল। অথচ এতটুকু পথ হেঁটে যাওয়াই যথেষ্ট ছিল। কিন্তু এই মুহূর্তে তার শরীর বেদনাহত, তাই আগেভাগে সে চলে গেল সেখান থেকে। এদিকে সবাই তাকিয়ে আছে উজানের দিকে। উজান এক হাত কোমরে রেখে আরেক হাত মাথা চেপে ধরে দাঁড়িয়ে আছে। তোদের সম্পর্কটা আসলে ঠিক কেমন, একটু বল তো উজান। নয়নের কণ্ঠে চাপা কৌতূহল। তার কথায় উজান একবার চোখ তুলে তাকালো তার দিকে। সে কিছু বলবে তার আগেই পাশ থেকে জিদান ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, তুই ওকে তোর হবু বউ বললি কেন? তোদের কি বিয়ে ঠিক হয়ে আছে নাকি? কই, আমাদের তো কিছু বলিসনি। এক একটা প্রশ্ন তীরের মতো এসে বিঁধছে উজানের চারপাশে। আর এই আঘাতের মধ্যেই হঠাৎ স্ফুলিঙ্গের মতো ফেটে পড়ল তুবা। তুবার চোখের তারা টলমল করছে, টগবগে ঈর্ষার পুড়ে যাচ্ছে সে। সত্যি কি তোদের বিয়ে ঠিক হয়ে গেছে উজান? তুবার গলায় একরাশ ছটফটানি। বিরক্ত হলো উজান। এই মুহূর্তে তার এত কৈফিয়ত দিতে ভালো লাগছে না। থামবি তোরা? সমস্যা কি তোদের? বাড়ি চল তাড়াতাড়ি। যে রাগ উজান দৃষ্টির ওপরে ছুড়ে দিতে পারেনি, তাই এবার বাকিদের উদ্দেশ্যেই ছুড়ে দিল। এরপর উজান পাশে দাঁড়ানো সবাইকে ঠেলে গটগট করে হাঁটা ধরল সামনের দিকে। পেছনে তাকালো না একবারও। জিদান, নয়ন সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে দেখল। একবার চুপচাপ, তারপর মাথা ঝাঁকিয়ে উজানের পেছনে মাথা ধরল সবাই। এদিকে তোবার মুখে কথা নেই, কিন্তু ফোঁস-ফোঁস নিঃশ্বাসে নিজেকেই পুড়িয়ে ফেলছে একটানা। আফরা পাশে পাশে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে তার দিকে। আফরা জানে তোবার এই রাগের কারণ। তোবা অনেক আগেই হারিয়ে ফেলেছে নিজেকে উজানের মাঝে। উজানের কাছে এক ফোঁটা গুরুত্ব খুঁজতে খুঁজতে ক্লান্ত সে। উজান মানেই তার জীবনের স্বপ্ন, আর সেই স্বপ্নটাই
আজ সবচেয়ে নির্মমভাবে ছুড়ে দেওয়া হয়ে এলো তারই চোখের সামনে। বাড়ি ফিরে কারোর সঙ্গে একটা কথাও না বলে সোজা নিজের ঘরে চলে গেল দৃষ্টি। বোরখাটা শরীর থেকে খুলে নিল ক্লান্তি ভঙ্গিতে। কাপড়টা ভারী হয়ে আসে এক অজানা গ্লানিতে। ধীরে ধীরে আয়নার সামনে এসে দাঁড়ালো সে। আয়নায় দেখা যাচ্ছে রক্তের দাগ মাখানো ছেঁড়া ব্লাউজ। ছুরির কোপটা খুব একটা ধারালো ছিল না হয়তো। বোরখার ওপরে ঠ্যাক লেগেই ক্ষতটা অতটা গভীর হয়নি। তবুও ব্যথাটা দগদগে হয়ে ছড়িয়ে পড়েছে বুকের ভেতর। চোখ দুটো আয়নায় স্থির, ঠোঁট দুটো কেঁপে উঠল। নিজেকে খুব অপমানিত লাগছে নিজেরই কাছে। উজান হাত বাড়িয়েছিল, ছুঁতে চেয়েছিল তাকে। শুধু ছোঁয়া নয়, তার উপরে অধিকার ফলিয়েছে প্রকাশ্যে। হবু বউ বলে অন্য পুরুষদের চোখ রাঙিয়ে শাসন করেছিল, আর তাতেই বেশি অপমান বোধ করেছে সে। এই তো সেদিন, হ্যাঁ এই তো কালকেই তো সব মানুষের সামনে তাকে কাজের লোক বলে পরিচয় করিয়ে দিয়েছিল উজান। আর আজকের মাঝেই এত পরিবর্তন। দৃষ্টি কি তবে একটা খেলনা, যাকে ইচ্ছে মতো অপমান করবে, আর প্রয়োজন পড়লে একটু ছুঁয়ে দেবার অভিনয়ে সব কিছু মুছে যাবে? না, সে খেলনা নয়, সে কোনো পুতুলও নয়, যাকে যখন খুশি সাজিয়ে তোলা যায় আর যখন খুশি সরিয়ে রাখা যায় পুরানো খেলনার বাক্সে। উজানের প্রতি আরো একরাশ ঘৃণা জমল তার মনুষ্য হৃদয়ে। যে পুরুষ নিজের মুখের কথার দাম রাখতে জানে না, যে নিজের আত্মসম্মানের ওজন বোঝে না, তার কাঁধে দাঁড়িয়ে কোনো নারীর স্বপ্ন রচনা হয় না। দৃষ্টির চোখে সেই পুরুষেরা কেবলই কাপুরুষ। কাপুরুষ যারা ভালোবাসার নামে এক ধোঁয়াটে শব্দে নারীদের আত্মসম্মান গিলে ফেলে দিনের পর দিন। এরা দৃষ্টির কাছে কেবলই কাপুরুষ, মুখোশধারী কাপুরুষ। দৃষ্টি আসার কিছুক্ষণ পরপরই উজানরাও চলে এলো। উজান কারোর সাথে কোনো কথা না বলে সোজা চলে গেল নিজের ঘরে। সবাই যার যার ঘরে গেল। জিদান নয়নদের সাথে গেল। ঘরে এসে টেবিলের ওপরে রাখা সব জিনিসপত্রগুলো ফ্লোরে ছুঁড়ে ফেলল উজান। তখন কি হয়েছিল তার সে ভাবতেই কিছু বুঝতে পারছে না। না না, সে কোনোভাবেই দৃষ্টিকে সহ্য করতে পারে না। কিন্তু তখন ওই ছেলেগুলোর মুখে ভাবি ডাকটা শুনে তার এত রাগ হয়েছিল কেন? কেন সহ্য হলো না তার কথাটা? দৃষ্টিসহ পুরো পরিবার তাদের শত্রু। সে কিছুতেই দৃষ্টিকে নিজের বউ হিসাবে দেখতে পারবে না। তাহলে তখন যে বলে ফেলল, আহ, কি হচ্ছে এইসব? মাথার ভেতরে বিস্ফোরণ হচ্ছে একটার পর একটা। চোখে আগুন, কানে কেবলই নিজের হৃদস্পন্দনের শব্দ। উজান দুই হাতে নিজের চুলগুলো আঁকড়ে ধরল মুঠো ভরে। মনে হচ্ছে চুলগুলো সব ছিঁড়ে এখনই হাতে চলে আসবে। রাগে যন্ত্রণায় একরাশ অপরাধ বোধে ফুঁসছে সে। নিজেকে আর ধরে রাখা যাচ্ছে না। পা আপনাতেই চলে গেল বারান্দার দিকে। হাওয়ায় ওড়নার পর্দার ফাঁক দিয়ে চোখটা পড়ে গেল সোজা ওয়াশের ওই পাশের বারান্দায়। দৃষ্টির ঘরের দিকে। আলোটুকু ঠিকঠাক পড়ছে আয়নার ওপরে, আর আয়নার সামনে দাঁড়িয়ে আছে দৃষ্টি। এক হাতে কাপড়টা উঁচিয়ে রেখেছে, অন্য হাতে তুলোতে ঔষধ লাগাচ্ছে ক্ষত স্থানে। উজানের বুকটা ধক করে উঠল। সে তো দৃষ্টিকে আঘাত করতে চায়নি, তবুও তো তার জন্যই দৃষ্টির গায়ে ছুরির দাগ। যদি দৃষ্টি সেই সময় না আসতো, তাহলে আজ এই ক্ষতটা তো উজানের গায়েই হতো। দৃষ্টি তাকে বাঁচিয়েছে। এক মুহূর্ত থমকে দাঁড়ালো উজান। তারপর কোনো কিছু না ভেবেই দ্রুত পায়ে ছুটে চলল দৃষ্টির ঘরের দিকে। উজানদের বাড়িটা মোটামুটি বিশাল। তার দাদার হাতের গড়া এই প্রাসাদসম ভিটেই শতাব্দীর ছাপ। দেওয়ালের ফাঁকে ফাঁকে বেয়ে উঠেছে পুরানো লতা, আর উঠোন জুড়ে ছড়িয়ে আছে কত শত অজানা গল্পের ছায়া। বাড়ির একেবারে মাঝ বরাবর একটা প্রশস্ত উঠোন, যার চারিদিকে প্রহরীর মতো ঘিরে আছে ঘরগুলো। সেই উঠোনের এক পাশে সিঁড়ি উঠে গেছে দোতলায়। ফুট ইট আর কাঠের যুগল বুনেটে তৈরি সিঁড়ির প্রতিটি ধাপে জমে আছে পুরানো দিনের কাঠখোট্টা শব্দ।
দোতলায় উঠতেই চোখ পড়ে এক গলির মতো লম্বা বারান্দা, চারপাশে ঘুরে চক্কর দিয়ে চলে যাওয়া সেই বারান্দায় দোতলার প্রতিটি কক্ষে পৌঁছে দিবে নীরবে নিখুঁতে। মাঝখানে ছাদ খোলা উঠোনটা, বাড়ির ফুসফুস, উপরে আকাশ খোলা আর নিচে নরম আলো। এই বারান্দার পথে ধরেই দ্রুত পায়ে হেঁটে এলো উজান। তাদের ঘর দুটো মুখোমুখি, একদম উল্টো পাশে। উজান গলি বারান্দা ধরে ঘুরে এসে দৃষ্টির ঘরের দরজার সামনে দাঁড়ালো। একটা জোরে শ্বাস নিয়ে বুক ভরে টেনে নিল উজান। কি এক অজানা সংকোচ, দ্বিধা আর রাগে মিশ্রিত সেই নিঃশ্বাস। দরজায় কাপা হাতে টোকা দিতেই দৃষ্টি ভেতরে কেঁপে উঠল। সে তখনও আয়নার সামনে, এক হাতে সাদা কাপড় পেঁচিয়ে ধরে আছে ক্ষতটা, অন্য হাতে চেষ্টায় আছে ব্যথার উপশম করার। উজানকে দেখা মাত্রই কাঁধে ঝুলে থাকা শাড়ির আঁচলটা টেনে গায়ে চেপে ধরল ভালোভাবে, আর কৌশলে আড়াল করলো রক্ত জল করা কাটা স্থানটা। তবে সে সময় পেল না উজানকে থামাবার। উজান কোনো ভূমিকা ছাড়াই ঘরের ভেতরে ঢুকে পড়ল। তার চোখ জোড়া সরাসরি ক্ষতর খোঁজ চালাচ্ছে। এগিয়ে আসতে আসতেই উজান বলে উঠল, দেখি কতটুকু কেটেছে। দৃষ্টি কিছুটা পিছিয়ে গেল উজানের দিকে, না তাকিয়ে বলে উঠল, আপনি এখানে কি করছেন? উজান থমকে দাঁড়ালো, চোখ দুটো ঠিক করে বেরিয়ে আসার তাগিদে ভরা, আর তার ভেতরে পঞ্জীভূত হয়ে আছে এক রাশি অপরাধ বোধ, যা রাগ হয়ে ঝরে পড়ে ঠোঁটের কোণে। দেখতে এলাম কতটুকু কেটেছে, দেখা আমাকে দেখি। তোকে কি বলেছে এত সাহস দেখাতে? শেষ কথাটা এসে পড়ল কড়াভাবে, কিন্তু সেই কঠোরতা পুরোপুরি সত্য ছিল না। মিছে মিছে রাগ দেখাচ্ছে সে, আদতে নিজেই পুড়েছে অপরাধ বোধে। দৃষ্টি এখনো ফ্লোরের দিকে তাকিয়ে আছে, চোখ তুলছে না, ঠোঁটও নড়ছে না। তবুও এক ধরনের চাপা অস্বস্তি তার চারপাশে ছড়িয়ে পড়েছে। উজান পরিস্থিতি তার জন্য অন্য যন্ত্রণার, আর সেই যন্ত্রণার গভীরে জ্বলছে এক না বলা প্রশ্ন, আমি ঠিক আছি, আপনি যেতে পারেন। উজান থেমে গেল, ভুরু কুঁচকে তাকালো তার দিকে। কণ্ঠটা যতই ঠান্ডা, দৃষ্টির চোখ ততই যেন উত্তপ্ত। দেখ, আমাকে দেখি, দেখা। কাপড় বেঁধেছিস কেন? ইনফেকশন হবে? আমার কাছে ব্যান্ডেজ আছে, চল বেঁধে দেই। আপনাকে এত উপকার করতে হবে না সাহেব। আপনি মালিক হয়ে কাজের লোকের হাতে ব্যান্ডেজ করবেন? বিষয়টা অনেক দৃষ্টিকটু। আপনার বন্ধুরা শুনলে আপনার মান সম্মানও যেতে পারে। দৃষ্টি বেশ কিছু পাকনামি করেছিল, কিন্তু উজান এইবার ধমকে বলে উঠল। দৃষ্টি এবার চোখ তুলে সোজা তাকালো উজানের দিকে। আমি সেই ছোট্টবেলার দৃষ্টি না উজান ভাই, যাকে আপনি ইচ্ছে মতো অপমান করবেন, তাও আমি ধেই ধেই করে নাচতে নাচতে আপনার কাজে চলে যাব বা কাছে আসব। কি বলতে চাইছিস তুই? ঠিক বলছি। আমি এখন বড় হয়েছি, ভালো মন্দ বোঝার যথেষ্ট জ্ঞান হয়েছে আমার। তাই আপনার করুণা, আপনার আদেশ, আমার পরামর্শ, কোনোটাই আমার প্রয়োজন নেই। আমার, বেরিয়ে যান এখান থেকে। অবিবাহিত মেয়েদের সঙ্গে বিবাহিত পুরুষের উপস্থিতি খুব একটা বেমানান। উজান অবাক চোখে তাকিয়ে রইল দৃষ্টির দিকে, ফ্যাল ফ্যাল করে, একদম স্তব্ধ হয়ে। এই মেয়েটাকে সে এমন উচ্চ গলায় কথা বলতে কখনো দেখেনি, কখনো কল্পনাও করেনি। দৃষ্টি খুবই মিষ্টভাষী মেয়ে, তার মুখের কথায় ফুল ঝরে ঝরে পড়ে, আর আজ তার কণ্ঠে কি তীক্ষ্ণ হাওয়া। আগে উজান হাজারবার ধমকেছে দৃষ্টিকে, কখনো ঠান্ডা গলায়, কখনো ঝাঁঝালো সুরে কথা বলেছে, কিন্তু দৃষ্টি কখনোই প্রতিবাদ করেনি। অপমান গিলেছে চুপি চুপি, অপমানে তার চোখ ভিজেছে, কিন্তু মুখে উচ্চারিত হয়নি একটাও প্রতিবাদী শব্দ। উজান জানে দৃষ্টির আত্মসম্মান প্রবল, দগ্ধ রোদে জমে থাকা পাথরের মতো কঠিন, কিন্তু তার আশেপাশে এলেই মেয়েটা কেমন যেন বেহায়ার মতো আচরণ করত, সব ভুলে গিয়ে তার আশেপাশে ঘুরে বেড়াতো, একটার পর একটা কথা বলে যেত। মনে হতো সে একটা তোতা পাখি, চুপ থাকাটাও যেন তার জন্য অপরাধ। আজ সেই মেয়েটা ঠান্ডা গলায় স্পষ্ট ভাষায় যা বলল, তা উজানকে কাঁপিয়ে দিল। ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে তার।
কোনো উত্তর খুঁজে পেল না। কি বলবে, কোথা থেকে শুরু করবে, মাথা কাজ করল না। 5টা বছর, এত বছর পরে কতটা পাল্টে গেছে দৃষ্টি। না, এখন আর সেই আগের দৃষ্টি নেই। আজকের দৃষ্টিকে উজান চিনতেই পারল না। সময় তার ভেতরকার সমস্ত কোমলতা গলিয়ে নতুন করে গড়েছে এক অসীম অবিচল দৃঢ়তায়। উজান শেষবারের মতো নিজেকে সামলে নিয়ে অত্যন্ত মৃদু গলায় হেরে যাওয়া এক ভাঙা কণ্ঠে বলল, অনেকখানি কেটে গেছে তোর দৃষ্টি। একটুখানি, শুধু একটুখানি দেখতে দে আমাকে। দৃষ্টি চোখ নামিয়ে নরম স্বরে শুধু বলল, বেরিয়ে যান উজান ভাই, প্লিজ। আর কিছু বলতে পারল না উজান। ঠোঁট নাড়ালো কিন্তু শব্দ বের হলো না। কাঁপা কাঁপা পায়ে ধীরে ধীরে বেরিয়ে গেল দৃষ্টির ঘর থেকে। উজান বেরোতেই দৃষ্টি এগিয়ে গিয়ে দরজার খিলটা লাগিয়ে দিল। সবকিছু এখন নীরব অন্ত। এই হাতের যন্ত্রণাটা তার কাছে কিছুই না। আসল ব্যথা তো বুকের গভীরে, যেখান থেকে প্রতিদিন রক্ত ঝরে নীরবে। উজান যদি জানতো কত অভিমানে এমন ব্যবহার করছে সে, যদি জানতো দিনের পর দিন নিজেকে কেমন করে পুড়িয়েছে দৃষ্টি, এরপর একটা বার যদি মনের এই ক্ষতটা দেখাতে পারতো উজানকে, তাহলে কি আর এমন দূরত্ব হতো? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।